নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা স্যার। আর তো মনে হয় না এখন কেউ জয়েন করতে পারবে বলে, তো আমরা শুরু করি। যেহেতু আজকে আমাদের অন্তিম ক্লাস এবং আমাদের একটি চ্যাপ্টার বাকি থেকে গিয়েছিল, সেটা সংখ্যা তত্ত্বের বেসিক বিষয়টি। তো সেটি আজকে আমরা কভার করে নেব পুরোটা। যতটুকু আমাদের সিলেবাসে ছিল সংখ্যা তত্ত্ব, ততটুকু আমরা কভার করে নেব। সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে আমরা গত সপ্তাহে, গত ক্লাসে যেটা বুঝেছিলাম সেটা ভাগ্যাঙ্ক, মূলাঙ্ক, এই বিষয়গুলো আমরা দেখে নিয়েছিলাম। তো মানে ভাগ্যাঙ্ক, মূলাঙ্ক কিভাবে বের করতে হয় ইত্যাদিগুলো আমরা শিখে গেছিলাম। তো আজকে সেই ভাগ্যাঙ্ক, মূলাঙ্কের উপরে চর্চা তো করবোই, তার সঙ্গে সঙ্গে এই যে আমরা ধরুন বর্তমানে আহ, নাম লেখা বা সই করা ইত্যাদি যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা ইংলিশ হরফে করে থাকি, ইংলিশ অ্যালফাবেটে। তো যখনই আমাদের মধ্যে ইংলিশ অ্যালফাবেট চলে আসে না, তখনই আমাদের একটা নাম্বারের মধ্যে সীমাবদ্ধ হয়ে যেতে হয়। তখন এগুলো এক একটা গ্রহ নক্ষত্রের মধ্যে পড়ে যায়, মানে গ্রহের মধ্যে পড়ে যায়। ঠিক প্রত্যেক নামের পিছনেও ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। প্রত্যেক ব্যক্তির নামের পিছনেও, অর্থাৎ যে সে নামটাকে যদি লিখে আমরা কাউন্ট করি, তাহলে সেখানেও আমরা একটা সংখ্যাকে পাবো। 1 থেকে 9-এর মধ্যেই যে কোনো একটি সংখ্যাকে পাবো। তো যে সংখ্যাটিকে পাবো সেই নামের যে এনার্জি, সেই নামের যে ভাইব্রেশন, সেই নাম্বারের সঙ্গে বা সেই গ্রহের সঙ্গে ম্যাচ করবে, আর সেই অনুযায়ী তার ভাগ্যও তৈরি হবে। সেটা নাম হোক, সেটা ডেট অফ বার্থ হোক, সেটা যেখানে থাকছি সেখানে হোক, বা যাদের যাদের সঙ্গে আমরা মিশছি সেই যাদের যাদের সঙ্গ হোক, যাই হোক না কেন। কেমন? এইবার আমি স্ক্রিনটা প্রেজেন্ট করি, দেখতে পাবেন আপনারা যে আমরা মূলাঙ্কের উপর যদি চর্চা করি সেটা কিভাবে করবো। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো আমরা যদি প্রথমে মূলাঙ্কের উপর চর্চা করি, মূলাঙ্ক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এই নটাই মূলাঙ্ক হয়ে থাকে, তাই না? এর বেশি তো হয় না, কমও হয় না। মূলাঙ্ক এই নয়টাই হয়। যদি কারোর জন্ম, যখন আমরা আগের দিন এটা পড়েছিলাম সেই জন্য আমি ডিটেলস এটা গেলাম না। যদি কারোর জন্য 10 তারিখ হয়, তাহলে মূলাঙ্ক কি আসবে? 1ই আসবে। 11 তারিখ হলো, মূলাঙ্ক কি আসবে? 2 আসবে। 12 হলে মূলাঙ্ক 3 আসবে। 13 হলে মূলাঙ্ক 4 আসবে। 14 হলে মূলাঙ্ক 5 আসবে। 15 হলে 6। 16 হলে 7। 17 হলে 8। 18 হলে 9। আবার 20 হয়ে গেল, মানে 2 চলে আসলো। আবার 21-এ গেল যখনই, তখন 3 হয়ে গেল। 22-এ গেলে 4। 23-এ গেলে 5। 24-এ 6। 25-এ 7। 26-এ 8। 27-এ আবার 9। 28-এ আবার 10, মানে 1 হয়ে গেল। 28 2 + 8 মানে 10। 10 মানে 1 হয়ে গেল। 29। 29 মানে 2 9 + 11, মানে 2 আর 9 যোগ করি আমরা 11 পাবো, মানে আবার 2 হয়ে গেল। 30 মানে 3 আর 0, সেখানে আমরা 3 কে পেয়ে গেলাম। 31 যদি কোনো মাসে থাকে 31, তো সেখানে আমরা 4 পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের আহ, পুরো মাসের যে 30টা দিন বা 31টা দিন, যদি সেগুলোকে আমরা হিসাব করি, মূলাঙ্ক আমরা 1 থেকে 9-এর মধ্যেই পাবো। কেমন? তো এই যে 1 থেকে 9-এর মধ্যে যখন মূলাঙ্কে পেলাম আমরা, 1 নম্বর মূলাঙ্কের যে অধিপতি, 1 নম্বর অধিপতিকে, 1 নম্বর মূলাঙ্কের অধিপতি হলেন স্বয়ং রবি। 1 নম্বর মূলাঙ্কের অধিপতিকে
রবি হচ্ছে এর অধিপতি, 1 নাম্বার। 2 নাম্বার মূলাঙ্কের অধিপতিকে চন্দ্র। 3 নাম্বারের ক্ষেত্রে বৃহস্পতি বা গুরু। 4 নাম্বারের ক্ষেত্রে সবাই জানি আমরা রাহু। 5 এর ক্ষেত্রে বুধ। 6 এর ক্ষেত্রে শুক্র। 7 এর ক্ষেত্রে কেতু। 8 এর ক্ষেত্রে শনি। 9 এর ক্ষেত্রে মঙ্গল। তাই তো? এবার দেখুন আমরা এখানে 1 থেকে 9 এর মধ্যে সমস্ত গ্রহকে পেয়ে গেছি, তাই তো? এইবার যদি এক একটা গ্রহের চরিত্রকে আমরা বর্ণনা করি বা বিশ্লেষণ করি, কি পাবো? যখনই 1 নাম্বার ডেট অফ বার্থ আসছে, 1 নাম্বার মানে কোন কোন ডেটকে আমরা ধরবো? 1 নাম্বার মানে আমরা এখানে ধরবো 1, 10, তারপর একে ধরবো 19, তারপর 28। 1, 10, 19, 28 এই চারটাকে পাচ্ছি আমরা কেবলমাত্র রবির জন্য, ঠিক আছে? তো এই চারটের ক্ষেত্রে রবির ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হবে। যেমন যদি আমি ধরি 1 নাম্বার ডেটেই কারো জন্ম হয়েছে, তাহলে 1 নাম্বার ডেটে জন্ম মানে তারা পুরোপুরি রবির চরিত্রে চলে আসে। রবির চরিত্র কেমন? না, রবির চরিত্র হচ্ছে একটু অভিমান নিয়ে চলা, অর্থাৎ আত্ম অভিমান থাকবে তার মধ্যে। দ্বিতীয়ত তার একটা অন্যরকম পার্সোনালিটি মেনটেন করার চিন্তা ভাবনা থাকবে, সবার সাথে মিশবে না, সবার সঙ্গে যাবে না, অর্থাৎ একটা ভেদাভেদ সে রাখবে তার জীবনে 1 নাম্বারের ক্ষেত্রে। যখনই সেটা চলে গেল 10-এ, 10 মানে কি? 10-এর সঙ্গে 1-এর খুব একটা তফাৎ নেই, খুব সামথিং কিছু জায়গায় তফাৎ আছে। যেরকম 10 নাম্বার ব্যক্তিরা ইগোয়েস্টিক একটু কম হয়। 1 নাম্বার যেমন খুব ইগো থাকে এদের মধ্যে, 1 নাম্বার যারা শুধু 1 নাম্বার হয়, 10-এর ক্ষেত্রে ইগোটা কোথাও না কোথাও গিয়ে একটু কম থাকে আর একটু আধ্যাত্ম বেশি থাকে, বাকি একদম একই রকম থাকে। যখন চলে যায় সেটা 19-এর ক্ষেত্রে আবার এদের ক্রোধ আর অহংকারটা প্রচন্ড বেড়ে যায়। একটাই কারণ 1-এর সঙ্গে 9 যোগ হয়েছে। 9 মানে মঙ্গল। 1-এ তো রবি তেজই ছিলই, সেখানে আবার মঙ্গলের তেজ যুক্ত হয়েছে। অতএব রবি আর মঙ্গল এই দুই তেজ যখন যুক্ত হলো, তখন এদেরকে সামলানোর কেউ নেই। অতএব প্রচন্ড পরিমাণে অ্যাঙ্গার আসবে এবং অহংকার আসবে, বাকিগুলো সেম থাকবে। 28 যখন 28-এ চলে গেল মানে চন্দ্র এবং শনি এই দুইয়ের মিশ্রণে রবি তৈরি হচ্ছে। অতএব এখানে তার লিডারশিপ কোয়ালিটি যেমনকে তেমনই থাকছে, অসুবিধা নেই, কিন্তু চন্দ্র আসার জন্য তার মধ্যে একটু ইমোশনের জন্ম হয়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে একটু সে ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করবে, কিন্তু 8 সংখ্যাটা যুক্ত হয়ে গেছে এবং অনেক জীবনে স্যাক্রিফাইস তাকে করতে হবে, যেটা 1, 19, 10 এদেরকে করতে হলো না, সেটা 28-কে করতে হবে শুধুমাত্র 8 যুক্ত হওয়ার কারণে। তারপর আসছে চন্দ্র। চন্দ্রের ক্যারেক্টার, চন্দ্র ক্ষেত্রে বলতে গেলে যদি শুধুমাত্র 2 হয়, শুধুমাত্র 2 হলে এরা প্রচন্ড পরিমাণে ইমোশনাল হয়ে কাজকর্ম করে প্রচন্ড পরিমাণে, আর ছোটখাটো বিষয় আঘাত লেগে যাওয়া, কষ্ট পাওয়া, যেটা চন্দ্রের ন্যাচারাল স্বভাব, যেটা আমরা চন্দ্রের চরিত্র পড়েছিলাম। যখনই এটা 2 থেকে বেরিয়ে 11-এ চলে গেল, তখন কে কে যুক্ত হচ্ছে 11 মানে? রবি রবি, অর্থাৎ রবি রবি মিলে, অর্থাৎ 2-এর মধ্যে কেবলমাত্র 2-এর মধ্যে চন্দ্রের যে ক্যারেক্টার ছিল সেটা কিন্তু 11-এ থাকছে না, পুরো চেঞ্জ হয়ে গেল। কারণ রবি মানে এখানে তেজ চলে আসছে, রবি মানে এখানে অভিমান চলে আসছে, রবি মানে এখানে সেই পার্সোনালিটির ব্যাপারটা চলে আসছে, যেটা কেবলমাত্র 2-এ ছিল না, সেটা এখানে সেটা এখানে থাকছে, তার সঙ্গে সঙ্গে চন্দ্রের ক্যারেক্টার থাকছে। যখন আমরা 11-কে ছেড়ে দিয়ে চলে যাব, কোথায় যাব? 27, 28, 29-এ, হ্যাঁ 20 রয়েছে মাঝখানে। 20-র ক্ষেত্রে এমন কিছু বিষয় নেই, 20 আর 2-এর ক্যারেক্টার পুরো একদমই সেম, কিন্তু যেহেতু শূন্য যুক্ত হয়েছে, যখনই শূন্য যুক্ত হবে না, সেটা 1-এর সঙ্গে হোক, 2-এর সঙ্গে হোক, 3-এর সঙ্গে, যখনই শূন্য যুক্ত হচ্ছে তখনই তাদের মধ্যে একটু আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত হবে। এটাই তফাৎ, আর কিছু না।
তা 20 গেল, 20-র পর আমরা চলে যাব কোথায়? 20-র পর আমরা 29-এ চলে যাব। তো 29 এইখানে আবার একটুখানি গন্ডগোল আছে। কিরকম গন্ডগোল? যখনই ডেট অফ বার্থ 29-এ আসছে, 29-এর আসার সঙ্গে সঙ্গে কতগুলো গ্রহের প্রভাব দেখুন। এক তো 2 আর 9, মানে চন্দ্র এবং মঙ্গল। এই 2-9কে যোগ করতে কত পাচ্ছি? 11। মানে সেখানে রবি রবি, সেখান থেকে 2। তার মানে রবি আছে, চন্দ্র আছে, মঙ্গল আছে, আবার রবি আছে, তারপর চন্দ্র পাচ্ছি। মানে 5টি গ্রহের যোগাযোগ পাচ্ছি এখানে আমরা 29-এর ক্ষেত্রে। তাহলে এদের ক্যারেক্টারটা কিরকম হবে? এদের ক্যারেক্টারটা হবে, এরা রাগ যেহেতু এদের মধ্যে থাকবেই, কারণ রবি আছে প্লাস মঙ্গলকে পাচ্ছি, কিন্তু ইমোশনটাও থাকবে। সেটা আবার কিরকম থাকবে? সেটা চট করে এরা প্রকাশ করবে না, কিন্তু ভিতরে ভিতরে থাকবে। প্রকাশ চট করে করবে না, আর নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা এদের মধ্যে প্রচন্ড পরিমাণে থাকবে, কিন্তু মেইন ক্যারেক্টার সেটা চন্দ্রই প্লে করবে। তারপর 3 নাম্বারের ক্ষেত্রে যদি দেখা যায়, 3 নাম্বার গুরু। 3 নাম্বারের নাম্বার কটা আছে? 3 নাম্বার 3, তারপর 12, 12-র পর 21, 21-এর পর 30, এই 4টা নাম্বার। যদি শুধুমাত্র 3-কে দেখি, এরা একটুখানি কোথাও না কোথাও গিয়ে অহংকারী হয়। 3 নাম্বার, এদের জ্ঞানের অহংকার থাকে। যেমন এরা চট করে তর্কে কোথাও হার মানতে চায় না। যদি বুঝেও যায় যে আমি ভুল তর্ক করছি, আমার যুক্তি ভুল, তবু এরা হার স্বীকার করে না। এবং হয়তো কোনো সভায় এরা উপস্থিত আছে, কিন্তু সেই সভায় কোনো বয়োজ্যেষ্ঠ কোনো জ্ঞানী ব্যক্তি কোনো কিছু প্রস্তাব রাখছে বা কোনো বিষয়ের উপর বক্তব্য রাখছে, এরা কিন্তু সেই বক্তব্য পূর্ণ হওয়ার আগে, সবটা শোনার আগেই প্রতিবাদ করে ফেলে বা মাঝখানে ইন্টারাপ্ট করে ফেলে। এটা 3-এর ক্যারেক্টার। আর এই 3 নাম্বার ব্যক্তিকে বোঝার ক্ষমতা 1 থেকে 9-এর মধ্যে কারণ নেই। 3 নাম্বারকে আসল ক্যারেক্টারটা 3-এর কিরকম এটা কেউ বুঝতে পারবে। এ মানে এই ছিপা হওয়া অবস্থা বলে না, ঠিক সেরকম 3 নাম্বার। এই 3 নাম্বার যখন 12-এ চলে যায় তখন কিরকম হয়? এই 3 নাম্বার যখন 12-এ চলে যাবে তখন এর ক্যারেক্টারটা অন্যরকম হয়ে যাবে। কারণ সেখানে রবি এবং চন্দ্র আসছে, অর্থাৎ সেখানে ইমোশন ঢুকে গেল, সেখানে আবার অহংকার চলে আসলো, সেখানে অ্যাগ্রেসিভ ভাব চলে আসলো। আর সেই অ্যাগ্রেসিভ ভাব, অহংকার ভাবের সঙ্গে সঙ্গে এইরকম তার নিজেকে লুকিয়ে রাখার একটা প্রবণতা। যখন সেটা গেল 21-এ, 21-এর ক্ষেত্রে ঠিক যেরকম 12-ই ফল দিচ্ছে, ঠিক 21-এও একই জিনিস ঘটবে, তফাৎ কিছু নেই। কিন্তু 21-এর ক্ষেত্রে ইমোশনটা বেড়ে যাবে, যেহেতু 2 আগে আছে। তারপর 30, 30 আর 3-এর মধ্যে পার্থক্য সেরকম কিছুই নেই, শুধু একটু আধ্যাত্মিকতার প্রভেদ মাত্র, আর কিছু না। 4 নাম্বার রাহু। 4 নাম্বারে কত নাম্বার আছে? 3টে নাম্বার আছে। কি কি? 4, 13, 22, এই 3টে নাম্বার আছে। আর 31টা কিছু কিছু মাসে আসে বটে। তো এই 4 নাম্বার, শুধু যদি 4 নাম্বার কারো ডেট অফ বার্থ হয়, শুধু 4, মূলাঙ্ক 4, তো কি আসবে? মূলাঙ্ক 4-এর ক্ষেত্রে এরা কোথাও না কোথাও, মানে সবার ক্ষেত্রে হয় না, যদি কন্ডাক্টর ঠিকঠাক থাকে, মানে ভাগ্যাং ঠিকঠাক থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জীবনের কোনো না কোনো একটা সময় এদেরকে জেল যাত্রা ভোগ করতে হয়। মানে সেটা একটু পরে আমরা নাম নিয়ে পড়বো, সে নামের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য হয়। কোথাও না কোথাও গিয়ে 90% ক্ষেত্রে দেখা যায় যে 4 সংখ্যাদের ক্ষেত্রে কোথাও না কোথাও জেল যাত্রা তাদের একবার না একবার হয়ই হয়, যদি সাপোর্টিং ভাগ্যাঙ্ক না হয় তো। এবার আর কি ক্যারেক্টারটা কিরকম ভাবে 4 নাম্বারের ক্যারেক্টারটা, এরাও কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয়। অ্যাডমিনিস্ট্রেটিভের যে সমস্ত পোস্ট গুলো হয়, সেই সব জায়গায় খুব ভালো দক্ষতা নিয়ে বসতে পারে, এবং এদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয়। 4 নাম্বারের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয়, ব্রেন খুব ফাস্ট চলে, এবং তার সঙ্গে সঙ্গে ম্যানেজ কি করে করতে হবে, কাকে দিয়ে কি করাতে হবে, এই জ্ঞানগুলো মোটামুটি এদের ভালো রকম থাকে 4-এর ক্ষেত্রে। আর সব থেকে বড় কথা, 4 আর একটা জিনিসে কাজ করে। 4 আর একটা জিনিসে কাজ করে, সেটা হচ্ছে সেটা রাহু তো মাথায় বেশি কাজ করে। মাথায় কাজ করে বলতে কিরকম? উল্টোপাল্টা ভাবনা, বদসঙ্গ ইত্যাদির দিকে রাহু একটা আকর্ষণ করে। যে সমস্ত বাচ্চারা খুব অল্প বয়সে বদ সঙ্গে পড়ে যায়, অল্প বয়সে যখন সে বেঠিক রাস্তায় চলছে, তখন জানতে হবে এটা 4 নাম্বারের সঙ্গে তার কোনো লিঙ্ক আপ আছে, রাহু ডেট অফ বার্থ।
আর 4 নাম্বার ডেট অফ বার্থ সেই সমস্ত বাড়িতেই হয়, যদি বাস্তুকে টানি এখানে আমরা, সাউথ ওয়েস্ট প্রবলেম থাকলে তবেই কিন্তু 4 নাম্বারের সঙ্গে বা 4 নাম্বার ডেট অফ বার্থ আসবে, তার আগে আসবে। তারপর কি আছে 13। 13 মানে 1 আর 3, রবি এবং বৃহস্পতি। রবি এবং বৃহস্পতি যেখানে যুক্ত হচ্ছে সেখানে কি হবে, সেখানে জ্ঞান তো প্রচন্ড পরিমাণে আসবে, সেখানে অর্থও প্রচন্ড পরিমাণে আসবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে রাহু যুক্ত হয় কোথাও না কোথাও সেটাকে অহংকারে পরিণত করে ফেলবে, এটাই তফাৎ। বাকি তো রাহুর ক্যারেক্টার একই থাকবে। 22-এর ক্ষেত্রে চন্দ্র আর চন্দ্র কেবলমাত্র, তাহলে এরা এরা হচ্ছে ইমোশনের বসে, মানে মায়ার বসে, ভাবাবেগের বসে বেশি সিদ্ধান্ত নিয়ে বারবার ঠকে 22-এর ক্ষেত্রে। বাকি রাহুর ক্যারেক্টার সেম। 31-এর ক্ষেত্রে একই রকম জিনিস। 31-এর ক্ষেত্রে দেখা যায় যে কোথাও না কোথাও গিয়ে এরা প্রচন্ড পরিমাণে জ্ঞানী হয়ে ওঠে, এটা 31-এর একটা বিরাট গুণ কিন্তু। বাকি তো রাহু সেম ক্যারেক্টার। মানে দেখুন 1 থেকে 9-এর মধ্যে মেন যে গ্রহগুলো আছে এদের ক্যারেক্টার সেম একই রকম থাকবে। যখন আমরা ডবল সংখ্যায় যাচ্ছি না তখন গিয়ে কিছু কিছু অ্যাড হচ্ছে মাত্র, আর কিছুই না। তারপর 5 নাম্বার বুধ, এদের 3টে নাম্বার 5, 14 আর 23, এই হচ্ছে এই করা নাম্বার বুধের। বুধের ক্যারেক্টারটা কিরকম হবে 5-এর ক্ষেত্রে, এরা ব্যালেন্সিং নাম্বার, প্রচন্ড পরিমাণে বুদ্ধিও ধরে, তার সঙ্গে সঙ্গে কাকে কিভাবে ব্যালেন্স করতে হবে, কোন দিকটা আগে দেখলে কোন দিকটা পরে দেখলে সবটা ঠিকঠাক ভাবে পর্যায়ে থাকবে, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে বুধ। মানে ম্যানেজমেন্টের পাওয়ারটা বুধের খুব ভালো আছে সব দিক থেকে। এই জন্য 5 নাম্বারটাকে বলা হয় সব থেকে শক্তিশালী নাম্বার। পুরো অঙ্ক জ্যোতিষের মধ্যে, পুরো সংখ্যাতত্ত্বের মধ্যে 5 নাম্বারটাকে সব থেকে শক্তিশালী বলে মনে করা হয়, কারণ এই সবাইকে ব্যালেন্স করে চলতে পারে। তারপর বুধের নাম্বার কি 14। 14 মানে 1 আর 4, অর্থাৎ রবি এবং রাহু। রবি এবং রাহু মিলে 5 হলো, এখানে কিছুটা সমস্যা আসবে। 5 নাম্বার খুব ভালো নাম্বার এমনিতে, কিন্তু 14 হয়ে গেলে কিছুটা সমস্যা অ্যাড করে। কিরকম সমস্যা, কোথাও না কোথাও এদের পরিবারের তরফ থেকে গিয়ে একটুখানি ধাক্কা খেতে হয়, মানে বন্ডিংটা কোথাও না কোথাও গিয়ে একটুখানি নড়বড়ে হয়ে যায়, এবং ফাইন্যান্সিয়াল প্রবলেম এদেরকে ভোগ করতে হয় 14 নাম্বারের ক্ষেত্রে। 23 নাম্বার, 23 নাম্বার এখানে কে আসছে, বৃহস্পতি এবং চন্দ্র, বা চন্দ্র বৃহস্পতি। 23 এটা খুব পজিটিভ নাম্বার, যাতে 23 নাম্বার হয়, 23 আর 5 খুব পজিটিভ, কিন্তু 14টা অতটাও ইয়ে হয় না, কোথাও না কোথাও ধাক্কা দেয়। 23-এর ক্ষেত্রে এরা মানে 3 থাকার জন্য বৃহস্পতি জ্ঞান তো প্রচন্ড পরিমাণে দিয়ে দেয়, আর চন্দ্র থাকার জন্য মনটাকে সরল করে দেয়, যার জন্য সরলতাও আছে প্লাস জ্ঞানও আছে এবং ব্যালেন্স করার বুদ্ধিও। অতএব 23টা খুব শক্তিশালী নাম্বার। তারপর আসছে 6, শুক্রের নাম্বার। 3টে নাম্বার কি কি, 6, 15, 24, এই 3টে নাম্বার 6-এর নাম্বার। শুক্রের যে ক্যারেক্টারটা যদি একদম শুধুমাত্র 6কে বোঝানো হয়, শুক্রের ক্যারেক্টার মানে লাক্সারি, মানে 6টা কিন্তু আবার দেবী লক্ষ্মীর নাম্বার বটে। লাক্সারি লাইফকে ইন্ডিকেশন দেওয়া, সবসময় উচ্চাকাঙ্ক্ষা, ভালো জিনিস, ব্র্যান্ডেড জিনিস, এই সমস্ত দিকে নজর যাওয়া, এগুলো পছন্দ হতে থাকা বারবার। 6 নম্বর বলা হয় এরা প্রচন্ড লাকি হয়, প্রচন্ড ভাগ্য এদের, ভাগ্য এদের সঙ্গেই থাকে সবসময় বলা যেতে পারে। আবার এরা অন্যের ভাগ্যের উদয়েরও কারণ হয়, কখনো কখনো, সবসময় না, কখনো কখনো। এটা 6 নম্বরের ক্যারেক্টার। যেহেতু শুক্র অটোমেটিক এদের স্ট্রং থাকেই, মানে শুক্র এদেরকে চালনা করছে অলরেডি। তারপর 15তে যদি যাই, 15টা গেলেও খুব ভালো হয়। 15টা আবার একটুখানি আলাদা হয়ে যায় 6-এর থেকে সামান্যভাবে, কিরকম না, এতে অ্যাড হয়ে যায় 1 নম্বরের ক্ষেত্রে রবি আর 5-এর ক্ষেত্রে বুধ, রবি আর বুধ মিলে বুধাদিত্য যোগ তৈরি করে। তো 6 নাম্বার ব্যক্তি যদি বিদ্যায় কমতি থাকে কোথাও না কোথাও, যদি তার ডেট অফ বার্থটা 15 হয়, সে কিন্তু বিদ্যার দিকে অনেক উন্নতি করে, অথচ নাম্বার একই 6, বাকি ক্যারেক্টার সেম থাকবে। তারপর যদি আমরা 24টাকে দেখি, 24টা কি পাচ্ছি আমরা, রবি, চন্দ্র এবং রাহু। চন্দ্র এবং রাহুর যোগ হলো, এর অর্থই হলো লাক্সারি লাইফ থাকবে, একটা সময় পর আসবে, সব সময় মানে প্রথম থেকেই থাকবে না, কিন্তু জীবনটাকে মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়।
কারণ চন্দ্রের সঙ্গে রাহু গেছে, আর চন্দ্র রাহু যোগ মানে আমরা জানি, যদি পড়েছি, চন্দ্রের রাহুর যোগ মানে মানসিক বিষাদ নিয়ে আসবে, ডিপ্রেশন নিয়ে আসবে, চিন্তা ভাবনা নিয়ে আসবে, চেপে ধরা যাকে বলে, ঝেড়ে উঠতে না দেওয়া। এটা কিন্তু 6-এর ক্ষেত্রে ঘটে, 24-এর ক্ষেত্রে। অতএব 6 যতটা পজিটিভ, 15 যতটা পজিটিভ, 24 কিন্তু অতটাও পজিটিভ নয়। কোথাও না কোথাও ধাক্কা দেয়, তাকে বিপদে ফেলে। কিন্তু 24-এর মধ্যে একটা জিনিস খুব আছে যেটা 6-এর মধ্যে নেই। 6 কিন্তু কোনো মতেই কোনোভাবে ভোগ্য বস্তুকে ত্যাগ করতে পারে না। যখন কোন একটা জিনিস সে ভোগ করছে, সেই ভোগে লিপ্ত হয়ে গেছে, তাকে যদি বলা হয় সেটা ত্যাগ করতে, 6 সেটা ত্যাগ করতে পারবে না। 24 কিন্তু সেটা অবলীলায় ত্যাগ করে দেবে। এইটা একটা বড় গুণ 24-এর। এটা 15 করতে পারে, 15 কিন্তু যে কোনো বস্তুকে অবলীলাক্রমে ত্যাগ করে দিতে পারে, সেটা 6 করতে পারে না। কোথাও না কোথাও তার মধ্যে একটা খেদ থেকে যায়। 7-এর ক্ষেত্রে যদি দেখি আমরা, 7 নাম্বার, 16 নাম্বার, 25 নাম্বার, এই তিনটে ডেট অফ বার্থ আমরা 7-এ পাই। 7-এর যে ক্যারেক্টার, কেতুর ক্যারেক্টারটাই হচ্ছে যা কিছু করব মন দিয়ে করবো, মানে কেতুর তো মাথা নেই, অতএব চঞ্চলতা ব্যাপারটা কেতুর মধ্যে নেই। দেখবেন যারা 7 নাম্বার ব্যক্তি হয়, তাদেরকে যদি একটা বই পড়তে দেখেন কখনো, তো ওটার মধ্যে সে ঢুকে যাবে পুরোপুরি, তার হুঁশ জ্ঞান থাকবে না, সে পড়তে 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 পুরো নিজেকে হারিয়ে ফেলবে, সব সম্পূর্ণ উজাড় করে দেবে তার মধ্যে। শুধু বই পড়া কেন, যে কোনো কাজ থেকে দিয়ে দিন, সে সাংসারিক কাজ হোক বা যে কোনো কাজ থেকে দিয়ে দিন, সে করতে করতে তার মধ্যে বুঁদ হয়ে যাবে। বাইরে কি হচ্ছে না হচ্ছে ওটা ছাড়া ছাড়া কিছু দেখবে না, দেখতে পারবে না, মানে যেটা করবে একদম মন দিয়ে করবে। এটা কেতুর একটা বিরাট গুণ, যেটা 1 থেকে 9-এর মধ্যে কারোর নেই, এটা কেতুর আছে। কেতু এটা করায়। আর এই কেতুই হচ্ছে সেই ধরনের ব্যক্তি, হয় না, বলে না যে কিছু কিছু মানুষ থাকে যাদের কথা লেগে যায়, সে অভিশাপী হোক বা আশীর্বাদী হোক, লেগে যায়, অন্য কারোর জন্য কিছু বলে লেগে গেল। এরকম কিছু মানুষ আমাদের জীবনে থাকে। যদি তাদের ডেট অফ বার্থ আমরা দেখি, সেটা অবশ্যই 7 পাবো। 7 নাম্বার ডেট অফ বার্থ এমন একটা ডেট অফ বার্থ যে কেতুর নাম্বার, তো মুখ থেকে কিছু বেরিয়ে গেলে সেটা ফলে যাবে, নিজের জন্য কিন্তু হবে না। এখানে একটা মজার জিনিস, সে নিজের জন্য কিছু চাইছে, নিজেকে বারবার বলছে আমাকে উন্নতি করতে হবে, আমাকে আমার এটা চাই সেটা চাই, নিজে কিন্তু পাবে না। অপরের জন্য কিছু বললেও সেটা ভালো কথাই হোক বা খারাপ কথাই হোক, সেটা লেগে যাবে। এটা কেতুর একটা বরদান বলা যেতে পারে। এটাই যদি চলে যায় 16-তে, তখন কি হচ্ছে, 16 মানে 1 আর 6, অর্থাৎ রবি এবং শুক্রের একটা মিলন ঘটছে এখানে। এই নাম্বারটা আবার কোথাও না কোথাও গিয়ে ক্ষতিকর, কারণ আমরা পড়েছিলাম রবি এবং শুক্রে দারিদ্র যোগ তৈরি হয়, অতএব কোথাও না কোথাও গিয়ে ফাইন্যান্সিয়াল লস দেখায়। 1 এবং 6, 16 নাম্বার। বাকি ক্ষেত্রে একটা ঠিক আছে। 25 মানে চন্দ্র এবং বুধ। চন্দ্র এবং বুধের মধ্যে সম্পর্ক কেমন? একজন মিত্র, মানে একজন সম মনে করে, একজন শত্রু মনে করে, এই তো অবস্থা এদের দুজনের 25-এর ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা বলতে পারি 2 আর 5, যে 25 পাচ্ছি আমরা এখানে, চন্দ্রকে পাচ্ছি, বুধকেও পাচ্ছি, অর্থাৎ এখানে বাৎসল্যও থাকবে, এখানে সরলতাও থাকবে। এই 25 নাম্বারের ডেট অফ বার্থ যারা হয়, এরা কিন্তু দেখা যায় বেশিরভাগটা এই সাধন পথটাকে খুব বেছে নেয়। এরা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে এই পথে 25-এর ক্ষেত্রে, কারণ এদের জীবনের মোহমায়া ইত্যাদি এদের সাথে খুব একটা বেশি মাখামাখি থাকে না। চন্দ্র থাকার জন্য খানিকটা লিপ্ত হয় প্রথম দিকে, কিন্তু শেষের দিকে ওটা অটোমেটিক ছেড়ে যায়। 8 নাম্বার, শনির নাম্বার। 1 থেকে 9-এর মধ্যে 8-এর ক্ষেত্রে কিছু আলাদা আলাদা বিভাজন রয়েছে, কারণ এখানের অধিপতি যে সে স্বয়ং শনি, আর শনি হচ্ছে কর্মফল দাতা, এবং হ্যাঁ, কর্মফল দাতা, এবং শনির নিজস্ব নাম্বারই 8। এই 8-এর ক্ষেত্রে বলা যায় এদের যাদের যাদের 8 ডেট অফ বার্থ হয় আর কি, শুধু 8, এদের জীবনে হার্ড ওয়ার্ক ছাড়া কোনো রাস্তা নেই উন্নতি করার। আর এরা প্রচন্ড বাচ্চা বয়স থেকে, 8 নাম্বারের ক্ষেত্রে বাচ্চা বয়স, শুধু কেবলমাত্র 8-এর কথা বলছি, 8-এর ক্ষেত্রে বাচ্চা বয়স থেকে এমন এমন ধাক্কা খায় যে একটা সময় পর গিয়ে এদের মধ্যে ওই ভাবনা বলুন বা ইমোশন বলুন, কিছু বেঁচেই থাকে না, পায় না, মানে ধাক্কা খেতে 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 এমন জায়গায় পৌঁছে যায়, থাকে না। আর এদের মধ্যে যেহেতু শনির নাম্বার এটা, তো শনির মধ্যে অফুরন্ত এনার্জি, কিন্তু শান্ত। অতএব 8 নাম্বারের যখনই আপনি কোনো সান্নিধ্যে আসবেন, অত জানেনই না কোনো 8 নাম্বার ব্যক্তি পাশে আছে,
আপনার মধ্যে হয়তো সেই সময় অলসতা এসে গেছে বা কাজ করার ইচ্ছে জাগছে না বা ইত্যাদি কিছু একটা হয়েছে, পাশে যদি 8 নম্বরে কোনো ব্যক্তি থাকে সেখান থেকে আপনি ইনস্ট্যান্ট এনার্জি পেয়ে যাবেন, অটোমেটিক পাবেন। কারণ এই এনার্জি সোর্স তৈরি হয় এখান থেকে সম্পূর্ণ। আমরা যেরকম জ্যোতিষে পড়েছি সূর্য হচ্ছে এনার্জি সোর্স, সূর্য থেকে নবগ্রহ এনার্জি পায়, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আমরা একটু আদিতে চলে যাই, জ্যোতিষের একটু প্রথম দিকে চলে যাই, সেখানে দেখতে গেলে যে গ্রহরাজ বলি আমরা, তাই না? গ্রহরাজ কাকে বলি? আমরা কিন্তু গ্রহরাজ বলে শনিকে পূজা করি, কিন্তু কেন করি জানি না। এখানে একটা কাহিনী আছে। গ্রহরাজ তো সূর্য, এই তো সূর্য থেকে এনার্জি পাচ্ছে না। এখানে একটা বিশেষ বিষয় হচ্ছে, একটা সময় সূর্য অস্তিত্বে ছিল না, অর্থাৎ শনি তার বক্র দৃষ্টি দিয়ে সূর্যকেই অস্তিত্ব থেকে সরিয়ে দিয়েছিল। কেবলমাত্র অগ্নিপিণ্ড ছিল, সূর্য দেব আর ছিল না। তো সেই সময় দেবতাদের মানে ইন্দ্রের কিছু চক্রান্ত ইত্যাদি ইত্যাদি থাকার জন্য তারা চায় যে সূর্যলোক, যেহেতু সূর্য দেব এখন নেই, তো সূর্যলোককে গ্রাস করে নেওয়া হোক। তো যাতে সেটা না হয়, ত্রিদেবের বুদ্ধিতে একটি গ্রহযুদ্ধের আয়োজন করা হয়। সেই গ্রহযুদ্ধে কিন্তু শনি অংশগ্রহণ করেছিল, বাকি সমস্ত গ্রহ অংশগ্রহণ করেছিল, শুধুমাত্র রবি সেখানে অংশগ্রহণ করেনি, কারণ রবি অস্তিত্বে ছিল না, অর্থাৎ সূর্যদেব অস্তিত্বে ছিল না। আর সেই যুদ্ধে শনি সবাইকে পরাস্ত করে লগ্নেশ হয়েছিল, অর্থাৎ যুদ্ধটা শুরু হয়েছিল 10 নম্বর ঘর থেকে আর শেষ হয়েছিল লগ্নের ঘরে এসে। মানে শনি একটার পর একটা ঘরে বিজয় প্রাপ্ত করেছিল। প্রথমে 10ম ঘর বিজয় প্রাপ্ত করে, তারপর 4র্থ ঘর, তারপর 8ম ঘর, তারপর এভাবে এক ক্রম অনুযায়ী এক একটা ঘরকে সে জয়লাভ করে অন্তিমে 12 ঘরে তার যুদ্ধ হয়। 12 ঘরে যুদ্ধ হয়ে সে লগ্নতে ফিরে আসে, মানে যখন বিজয়ী হয় তখন দেখছি আমি লগ্নে দাঁড়িয়ে আছি, অর্থাৎ লগ্নেশ হলো। আর এইভাবে সেই গ্রহযুদ্ধের সমাপ্তি ঘটে আর শনি হয়ে যায় গ্রহরাজ। আর যখন তাকে বলা হয় যে তুমি গ্রহরাজ হয়েছ, কি বরদান চাও, তখন সে নিজের জন্য কিছু না চেয়ে সে তখন সূর্যদেবের প্রাণ ভিক্ষা চেয়েছিল, যে সূর্যদেবের প্রাণ ফিরিয়ে দিন, কারণ তিনি অস্তিত্ব নেই, তার অস্তিত্ব থাকাটা প্রয়োজন। বরদান হিসাবে মহামায়ার কাছ থেকে সে রবিকে, সূর্যকে, পিতাকে চেয়ে নিয়েছিল। এই কারণের জন্য, যেহেতু রবি এনার্জি সোর্স, এই জন্য রবি থেকে সবাই এনার্জি পায়। আর শনির মধ্যে নিজস্ব একটা এনার্জি আছে, যেটা শনি সবাইকে দেয় না, শনির সান্নিধ্যে যে আছে সেই একমাত্র পায়। তো এটা শনির নিজস্ব এনার্জি। শনির নাম্বার কি কি? 8, 17, 26। তো যখন এটা 17 চলে গেল, 17 মানে রবি এবং কেতু, রবির সঙ্গে কেতু। এখানে যদি কেতুর আমরা শত্রু মিত্রতা দেখি, কেতুর কিন্তু মিত্র হচ্ছে রবি। রবিচন্দ্র মঙ্গল কেতুর মিত্র হয়। তাহলে এখানে রবিকে পেলাম আর কেতুকে পেলাম আমরা, অতএব মিত্রতার সম্পর্ক 2 মিলে 8 হচ্ছে। তাহলে রবির ক্যারেক্টার কিরকম থাকবে? রবি যেরকম আত্ম অভিমানী রয়েছে, যেরকম ব্যক্তিত্ব তার মধ্যে রয়েছে, সেটা থাকছে। প্লাস এখানে আমরা পাচ্ছি কাকে? 7কে, অর্থাৎ কেতুকে পাচ্ছি, ধার্মিক গ্রহকে পাচ্ছি। তাহলে শনির যেরকম কষ্ট দেওয়া সে দিল, প্লাস এখানে রবি একটু তার ব্যক্তিত্বকে বৃদ্ধি করলো, কেতু এখানে তার মনোযোগকে বৃদ্ধি করলো। এইটাই যা এক্সট্রা অ্যাড হলো। যখন সেটা চলে যাচ্ছে 26-এ, তো এই যখন এইখানে প্রত্যেকবার একই রকম খেলা ঘটছে, যখন 3 নাম্বার ঘরে চলে যাচ্ছি আমরা, মানে 21 থেকে 30 বা 31-এর মধ্যে, তখন সেখানে গ্রহদের সংযোগ কিন্তু একটা বা দুটোই সীমাবদ্ধ থাকছে না, একাধিক 4-5টা হয়ে যাচ্ছে। যেমন 26-এর ক্ষেত্রে যদি দেখি আমরা, 26 মানে কি? চন্দ্র, 2 মানে চন্দ্র, 6 মানে শুক্র, অর্থাৎ চন্দ্র শুক্রের যোগ হলো। চন্দ্র আর শুক্রের যোগ হয়ে 8 তৈরি হলো, তাই না? তাহলে এখানে 3টে গ্রহের সমীকরণ আসছে, চন্দ্র, শুক্র এবং শনি। কেমন? হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে শনির ক্ষেত্রে যেটা বলতে ভুলে গেলাম, অর্থ। আজ অবধি সম্পূর্ণ পৃথিবীতে যত ধনী ব্যক্তি আছে বা প্রচন্ড পরিমাণে ধন রয়েছে, পারম্পরিকভাবে মানে বংশানুক্রমিকভাবে রয়েছে, এবং প্রতিষ্ঠিত ধনী ব্যক্তি যদি বলা যায়, তাদের বাড়িতে 8 সংখ্যা নেই বা 8 সংখ্যার দ্বারা সেটা তৈরি হয়নি, এটা হতে পারে না। যদি সেই 8 সংখ্যা তাদের মধ্যে না থাকে, তাহলে সেটা সেই পরিবারটা পারম্পরিকভাবে বা একটা বংশানুগতিক ক্রমে চলে আসতে পারে না, বা ধনী বংশ এটা বলতে পারবো না আমরা। সেটা কোথাও না কোথাও গিয়ে 1-2 জেনারেশনের মধ্যে ধ্বংস হয়ে যাবে, যদি সেটা শনি ছাড়া অন্য কোনো গ্রহ করে। আর একমাত্র শনি আছে 8 নাম্বার ডেট অফ বার্থই আছে, যেটা বংশানুক্রমিক ভাবে তারা ধনী হয়ে হয়ে আসছে বা ধনী হয়ে হয়ে যাবে।
এটা শনির একটা ক্যারেক্টার। তো 26-এ ছিলাম। এখানে আমরা কাকে পেলাম? চন্দ্রকে এবং শুক্রকে, অর্থাৎ চন্দ্র, শুক্র এবং শনি। শনি এবং শুক্র ধন প্রদানকারী হয় এবং চন্দ্র সেখানে সরলতা প্রদান করে, অর্থাৎ মনকে কেন্দ্র করছে এবং ইমোশনকে কেন্দ্র করছে চন্দ্র। তাহলে এখানে শনির ক্যারেক্টার সেম থাকছে, শুধুমাত্র বৃদ্ধি হচ্ছে কে না শুক্র গেল সেখানে লাক্সারিকে বাড়িয়ে দিল, আর 2 অর্থাৎ চন্দ্র গেল সেখানে মন মানসিকতা সারল্য এবং ইমোশনকে বাড়িয়ে দিল। এই হলো 8-এর ব্যাপার। এবার 9-এর ক্ষেত্রে আমরা 9 পাচ্ছি, 18 পাচ্ছি, 27 পাচ্ছি। যদি শুধুমাত্র 9-এর ক্যারেক্টারটাকে দেখি আমরা, মঙ্গলের ক্যারেক্টার এটা, এখানে কি হচ্ছে? এখানে একটা লিডারশিপ কোয়ালিটি তৈরি হয়। একেও সেটা হয়, কিন্তু লিডারশিপ কোয়ালিটি একেও আসে, 9-এও আসে। এদের মধ্যে প্রচন্ড পরিমাণে এনার্জি থাকে, প্রচুর পরিমাণে এনার্জি থাকে। এরা কখনো হাঁপায় না, কখনো হাঁপায় না। রাতে 2টোর সময় ঘুম থেকে তুলে যদি বলা হয় এইটা করতে হবে, ঠিক আছে চলো, অসুবিধা নেই। এইরকম লেভেলের এদের মধ্যে এনার্জি থাকে 9 নম্বরের ক্ষেত্রে। আর প্রচন্ড গতিশীল হয় এরা, যে কোনো কাজে প্রচন্ড গতিশীল হয়। থামা টামা এদের জন্য না, থামা টামার কোনো সিন নেই, কারণ প্রচন্ড পরিমাণে রজগুণ থাকে এদের মধ্যে, প্রচন্ড রজগুণ থাকে। তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে আরেকটা জিনিস থাকে, এরা হচ্ছে হয়তো ঠিক করে নিয়েছে কোনো কাজ আমি করবো, তো সেটা করবোই, কিন্তু দেখা গেল সেই কাজটা করতে গিয়ে কোথাও না কোথাও বাধা পেতে হচ্ছে, তো সেখান থেকে এরা পিছিয়ে আসবে কিছু সময়ের জন্য, পুরোপুরি জন্য না। সেখান থেকে কিছু সময়ের জন্য পিছিয়ে আসলো, আবার কিন্তু এন্ট্রি নেবে, আবার যাবে ঠিক সময় বুঝে, ঝোপ বুঝে। এইটা মঙ্গলের একটা বিশেষ গুণ বলা যেতে পারে, যে মঙ্গল শুধুমাত্র রাগের বশে, জেদের বশেই কাজ করে না। মঙ্গল যদি খুব ভালো থাকে, মঙ্গল বুদ্ধি দিয়েও কাজ করে। যত দেশ ভক্ত আমরা দেখবো না, বেশিরভাগ ক্ষেত্রে দেশের জন্য প্রাণ উৎসর্গ বলুন, আর্মি বলুন বা এয়ারফোর্স, যাই বলি না কেন, আমরা দেশের সৈনিক বলি, তো দেশের জন্য কাজ করা, প্রশাসন লেভেলে থাকা, এদের একটা ন্যাক, মানে এদের ভিতরেই সেটা রয়েছে, শাসন যাকে বলে, এদের মধ্যে সেটা থাকে। আর এরা সেটা করতেও ভালোবাসে এবং করেও ভালো। তবে শাসন বলতে 2 রকম জিনিস বোঝায়। একটা হচ্ছে তার প্রশাসনিক ভাবে, যেটা ওই সিভিলের দিকে চলে যায়, সেটা রবি দেখে। রবি তো রাজা, শাসন করে, তো রবি এই সিভিল জায়গাটাকে দেখে, আর মঙ্গল দেখে অ্যাকশনের জায়গাটা। তো মঙ্গল যদি দেখতে হয় সাধারণভাবে অ্যাকশন প্রিয়, অ্যাকশন করতে ভালোবাসে, মারপিট, দাঙ্গা, যুদ্ধ, এইসবে মঙ্গলের রুচি বেশি। রবির কিন্তু ওদিকে রুচি বেশি নেই। রবি চায় আমি আসনে বসবো, রাজা হয়ে থাকবো, আমি অর্ডার দেবো, কাজ হবে। এইরকম প্রশাসনটা রবি পছন্দ করে, আর মঙ্গল পছন্দ করে আমি ফিল্ডে কাজ করবো। এইটাই তফাৎ রবি আর মঙ্গলের মধ্যে। তারপর আর কি নাম্বার আছে মঙ্গলের? 18 নাম্বার। 18 নাম্বারের ক্ষেত্রে এখানে একটু যুক্ত হয়ে গেল, কিরকম না 1 আর 8, মানে শনি এবং রবি। শনি এবং রবির মধ্যে সম্পর্ক কেমন আমরা খুব ভালো করেই জানি। এইখানে আবার 9 নাম্বারটা কেবলমাত্র কোথাও না কোথাও দেখা যাচ্ছিল খুব স্মুথ, কিন্তু 18 হবার সঙ্গে সঙ্গেই সেটা আবার একটু স্ট্রাগল হয়ে গেল। রবি এবং মঙ্গল যুক্ত হলো না, তো কোথাও না কোথাও গিয়ে এটা খুব স্ট্রাগল লাইফে চলে আসবে, তাকে কষ্ট করে অর্জন করতে হবে সবটা। আবার এই 9 নাম্বারটাই যখন চলে যাবে 27-এ, 27 মানে এখানে আবার 2 আর 7 মানে 9। তাহলে 2 আর 7-এ যখন 9 আসলো, এখানে কি রকম হলো? চন্দ্র আসলো প্লাস কেতু আসলো। চন্দ্র আর কেতু মানেই কিন্তু ডিপ্রেশন। মানে চন্দ্র আর কেতুতে আমরা পড়েছিলাম যে কেমদ্রুম যোগ তৈরি হয়, বা চন্দ্রের দুপাশে কোনো গ্রহ থাকলে সেখানেও কেমদ্রুম যোগ তৈরি হয়। আর কেমদ্রুম যোগ মানেই বিষণ্ণতা। কেমদ্রুম মানেই সেখানে ভাবনা চিন্তা এত মানে হাই লেভেলে সে করবে। ভাবনা চিন্তা মানে ভাবনা চিন্তা না, দুশ্চিন্তা যাকে বলে, কল্পনা করা, দুশ্চিন্তা, নেগেটিভ বিষয় নিয়ে বেশি ভাবনা চিন্তা করা, এই সমস্ত যোগগুলো কেমদ্রুম যোগ নিয়ে আসে, খুব খারাপ, যেটা নেগেটিভিটি নিয়ে আসে। তো 27 কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেই জিনিসটা করে। বাকি সেম মঙ্গলের ক্যারেক্টার থাকে, এনার্জিও থাকে তার মধ্যে, কাজ করার প্রবণতা, তার গতি, বাকি সেম। স্যার কেমুদ্রুম যোগটা কি বললেন? কেমদ্রুম যোগ পড়িয়েছিলাম তো, মনে নেই? না। কেমদ্রুম যোগ হচ্ছে যখন চন্দ্র কেতু এক ঘরে থাকে, অথবা চন্দ্রের দুপাশে কোনো গ্রহ না থাকে, তখনই হয়। ঠিক আছে স্যার।
তো এই হচ্ছে 1 থেকে 9 এর মধ্যে পুরো মূলাঙ্কের একটা সাধারণ ধারণা আমরা পেলাম। কেমন? তো যার যেরকম মূলাঙ্ক হবে তার সেরকম চরিত্র গঠন হবে। এবার ভাগ্যাঙ্ক যদি বলতে হয়, ভাগ্যাঙ্ক তাহলে কি? না, স্যার মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক যদি 9 হয় তাহলে কি হবে? আপনার নাকি? দুটোই 9। হ্যাঁ আপনার? হ্যাঁ স্যার, বের করেছি, মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক 9 বের হয়েছে। আপনার বেরিয়েছে? হ্যাঁ। তো আপনি তো ভালো বলতে পারবেন। ভালো বলতে পারবো। মূলাঙ্ক মঙ্গলের আর ভাগ্যাঙ্ক ক্যারেক্টারিস্টিক্স। যখন এক হয়ে যায় না, তখন জীবনের লড়াইটা কোথাও না কোথাও অনেকটা কমে যায়, অনেকটা স্মুথ রাস্তা হয়ে যায়। মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক যখনই বিপরীত হয়ে যায় বা শত্রু হয়ে যায়, তখনই জীবনটা হয়ে ওঠে প্রচন্ড পরিমাণে কঠিন, প্রচন্ড কঠিন জীবন তৈরি হয়। মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক এই জন্য সেম থাকা ভালো বা মিত্র থাকা ভালো, অনেকটা স্মুথ লাইফ হয়। যেরকম 8 এবং 1 মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক যদি কারোর হয়, সারা জীবন সংঘর্ষে ভরা। 8 1, 2 8, 3 6, 4 9, এইগুলো খুব অবস্টাকেল দেয়, এগুলো প্রচন্ড পরিমাণে স্ট্রাগল নিয়ে আসে যদি ভাগ্যাঙ্ক মূলাঙ্ক একে অপরের শত্রু হয়। স্যার আরেকবার বলুন স্যার, স্ট্রাগল মানে 3 6 1 8 4 9 এগুলো? 1 সঙ্গে 8 যায় না, 2 সঙ্গে 8 যায় না, 3 সঙ্গে 6 যায় না। মানে এই 3 6 1 8 2 8 যদি ভাগ্যাঙ্ক আর মূলাঙ্ক হয় তাহলে অনেক ঠিক না? স্ট্রাগল দেবে, অনেক স্ট্রাগল দেবে জীবনে। স্ট্রাগল, হ্যাঁ, স্ট্রাগল। আচ্ছা, আর কোনগুলো ভালো স্যার, ভালো কোনগুলো বললেন আপনি? ভালো তো মিত্রগুলো, যেরকম রবির সঙ্গে যদি দেখি আমি, ভাগ্যাঙ্ক মূলাঙ্ক মিত্রতা, রবি 1 সঙ্গে 9 যেতে পারে, 1 সঙ্গে 5 আচ্ছা, যেতে পারে, 1 সঙ্গে 3 যেতে পারে, 1 সঙ্গে 2 যেতে পারে, তাই না? 2 সঙ্গে দেখতে গেলে 2 সঙ্গে 1 যেতে পারে, 2 সঙ্গে 2 যেতে পারে, 2 সঙ্গে 3 যেতে পারে, 2 সঙ্গে 6 যেতে পারে, 2 সঙ্গে 9 যেতে পারে, 3 সঙ্গে 9 আর 6, হ্যাঁ 9 আর 6 আমার। 9 6 সব 9 6 করে হ্যাঁ, দেবে। মূলাঙ্ক হচ্ছে 9 আর ইয়েটা 6 ভাগ্যাঙ্ক। মূলাঙ্ক 9, ভাগ্যাঙ্ক হ্যাঁ। আর মূলাঙ্ক কিভাবে বের করবো? মূলাঙ্ক হচ্ছে যেদিনে জন্মাচ্ছে সেই ডেটটাকে ধরলেই মূলাঙ্ক হয়ে যায়, আর পুরো ডেট অফ বার্থের যোগফল যেটা বেরোবে সেটাই ভাগ্যাঙ্ক হয়ে যাবে। ভাগ্যাঙ্ক মূলাঙ্ক বের করতে শেখানো হয়েছিল তো? শেখানো হয়নি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শেখানো হয়েছে। হুম। স্যার এটা একবার বলে দিন না, আমি হয়তো ছিলাম না ক্লাসে। এটা বলে দিতে গেলে আমি আবার ওদিকটা বোঝাতে পারবো না এখন। এখন একটা চ্যাপ্টার বাকি আছে, তো ওটা শেষ করি, যদি সময় থাকে বলে দেবো, নাহলে একটু কষ্ট করে রেকর্ডিংটা শুনে নিতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টোটাল 1 থেকে 9 পর্যন্ত সমস্ত গ্রহের মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক ইত্যাদি তাদের ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? এইবার এই জিনিসটাকে আমাদের মাথায় নিতে হবে। চট করে এটাকে আপনারা খাতায় টুকে নিন বা স্ক্রিনশট নিতে পারেন, অসুবিধা নেই। এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষর কিছু কিছু নাম্বারের মধ্যে পড়ে, মানে 1 থেকে 8 পর্যন্ত, মানে 1 থেকে 9 অব্দি যে নাম্বার আছে, 9 নাম্বারের ক্ষেত্রে কোনো অ্যালফাবেট নেই, কোনো অক্ষর নেই 9 এর ক্ষেত্রে, কিন্তু 1 থেকে 8 পর্যন্ত আছে। কেমন? তো দেখুন, 1 নম্বরে রুল করছে কি? 1 নম্বরে রবি রুল করে। 1 নম্বরে যে রবি রুল করছে, 1 নম্বরের ক্ষেত্রে আমরা যে
অ্যালফাবেট গুলো পাচ্ছি, সেটা কি পাচ্ছি? AIJQY, এগুলো 1 নম্বরে পড়ে। এবার যদি চন্দ্রকে ধরি, চন্দ্রের ক্ষেত্রে পাচ্ছি BKR 2 নম্বরে, জুপিটার মানে বৃহস্পতি 3 নাম্বার CGLS, রাহু হচ্ছে 4 নাম্বার DMT, মার্কারি মানে বুধ 5 নাম্বার EHNX, ভেনাস 6 নাম্বার UVW, কেতু 7 নাম্বার OZ, স্যাটার্ন মানে শনি 8 নাম্বার PF। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যালফাবেটস এর নাম্বার। এইবার স্যার একটু দাঁড়ান, একটু লিখে নেই। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ। আমি সরিয়ে দিচ্ছি না, আচ্ছা স্ক্রিনে থাকবে এটা। উদাহরণের জন্য আমি কোনো একটা নামকে নিলাম, ঠিক আছে, কোন একটা নামকে নিলাম, যেমন ধরো সে নামের অক্ষর বের করতে, তো আমি নিলাম খুব সহজলভ্য নাম যেটা রাম, আমি রামকে নিলাম। রামের যে এবার অক্ষরগুলোকে আমরা বিচার করব সেটা কিরকম ভাবে করব, আর আর এর সংখ্যা কি আছে? আর এর সংখ্যা দেখতে পাচ্ছি 2, তাহলে 2 প্লাস এর সংখ্যা কত আছে? আচ্ছা এখানে আর লিখেছি শুধু, তাই না? এ One, কত? sir. এ হচ্ছে 1, ভেরি গুড। তারপরে কি আছে? এম কত পাবো আমরা? কে বলতে পারবে? এম এর মান কত? M স্যার 4। হ্যাঁ, এম এর মান 4। এবার যদি আমরা যোগ করি কত পাবো? 2 1 কে 3, 3 আর 4 মিলে 7, তাই তো? লেটার সমান আমরা যোগ করে ফল পেলাম 7। এই 7 নাম্বারটা আসলে এই নামের নাম্বার। এইবার 7 নাম্বারের যদি ক্যারেক্টার দেখি আমরা কি পাবো? 7 নাম্বারের কেতুর নাম্বার, কেতুর নাম্বার হলেও কোথাও না কোথাও সেটা নেগেটিভ ফলই নিয়ে আসবে। যেমন কেতু কিন্তু এই নামের কারণে তাকে মান যশ দিতে পারবে না, কারণ কেতু সেদিকে যায় না। আর যখনই এই নাম ধরে সেই ব্যক্তিকে ডাকা হবে, সেই ব্যক্তির মধ্যে আধ্যাত্মিকতা, জ্ঞানই প্রকাশ পাবে, অন্য কিছু কিন্তু আসবে না। কেমন? উদাহরণের জন্য আমরা আরো যদি কিছু নাম নিয়ে নিই, যেমন হ্যাঁ, রাম যখন দিলাম মনে পড়ে গেল এই যোগফলটা আমরা, হ্যাঁ যোগফলটা যদি ডবল ফিগারে হয়, কোনটা? ডবল ফিগারে হয় যদি যোগফলটা যদি ডবল ফিগারের হয়, ডবল ফিগারে হোক, সেটা 3 ডবল যাক 4 ডবল যাক, আমাকে সেটা যোগ করে করে সিঙ্গেল ডিজিটে আনতে হবে, এই হচ্ছে কথা। হ্যাঁ সিঙ্গেল ডিজিটে কি করে নিয়ে আসবো যদি ডবল ফিগারে যায়? কেন, আমাদের হতে 18 হয়ে গেছে, তাহলে 1 + 8 9 চলে আসলো। আচ্ছা বেশ, বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। উদাহরণের স্বরূপ আমি যদি আরো একটি নাম নিয়ে নিই, কি নাম নেওয়া যায়? আমি নিয়ে নিলাম শ্যাম, ঠিক আছে? এরকম নাম দেখা যায় মোটামুটি এখন বাজারে থাকে। শ্যামের ক্ষেত্রে দেখতে গেলে আমরা এস নিয়েছি ফার্স্ট, এস এর নাম্বার কত? এস এর নাম্বার 1, তাই তো? এস এর নাম্বার কত? এস এর নাম্বার কত? S হচ্ছে 3 স্যার। হ্যাঁ, আমি বলার সঙ্গে সঙ্গে চট করে রিপ্লাই করতে হবে। এইচ এর নাম্বার কত? H এর হচ্ছে স্যার 5। ভেরি গুড। ওয়াই এর নাম্বার কত? কিসের স্যার? ওয়াই Y হচ্ছে স্যার 1। 1, ভেরি গুড। এ এর নাম্বার কত? A হচ্ছে 1। 1। এম এর নাম্বার কত? 4। 4। এইবার যদি যোগফল লেখা যায় কত হবে? কত হচ্ছে? 3 5 তার 5 3 8, 1 কে 9, 1 কে 10, 4 14, 14 আসলো। তাহলে 14টাকে আমাকে আবার ভাঙতে হবে, তাহলে 1 + 4, 1 + 4 করে কত পাবো? 5। 5। তাহলে দেখো 5 নাম্বার যখনই আসলো, এই নামের পজিটিভিটি কিন্তু অনেক বেশি বেড়ে গেল। অর্থাৎ এই শ্যাম বুধের নামের নাম্বার। হবে, হ্যাঁ, এই শ্যাম নামের যারা ব্যক্তি হবে এদের মধ্যে ব্যালেন্সিং পাওয়ারটা প্রচন্ড থাকবে। এরা মোটামুটি আর্থিক, মানসিক, শারীরিক সব দিকে উন্নতি করবে বলা যায়।
পাঁচটা ব্যালেন্সিং নাম্বার, শক্তিশালী নাম্বার সব থেকে বেশি, অতএব দারুণ পজিটিভ নাম্বার 5। কেমন? তো এইবার এইটা তো আমরা শুধুমাত্র নামের ক্ষেত্রে ধরছি, তাহলে কি সারনেম ধরবো না? সেটাও ধরতে হবে, আমাদের সারনেমটাও যোগ করতে হবে। যেমন আমি ধরলাম এর নাম শ্যাম দাস, ঠিক আছে? তো এবার শ্যামটাকে নিয়েছি, দাসটাকে তো নিতে হবে। এই শ্যামটাকে নিয়েছি, দাসটাকে নিতে গেলে কি করতে হবে? আমি ডি নিলাম, ডি এর নাম্বার কত পেলাম? ডি এর নাম্বার আমরা 4 পেলাম, ঠিক আছে? ডি এর নাম্বার তারপর স্যার 4 পেলাম। 1 তারপর এর নাম্বার 1 পেলাম। তারপর 1 এস এর তারপর নাম্বার 3 আমরা 3 পেলাম। 8 নাম্বার। হয়ে গেল? কত নাম্বার আসবে? 8 মনির নাম্বার। 8। তাহলে এবার 8 আর 5 যোগ করে দেবো, কত আসবে? 13 8 প্লাস 5 ইকুয়াল টু 8 এর 5 13, তাই তো? সমান 13 স্যার রাহুল নাম্বার। 1 প্লাস 3 সমান 4। এই শ্যাম নামটা একটু আগে এতটা পজিটিভ ছিল, এতটা সুন্দর নাম ছিল, কিন্তু দাসটা যোগ হতেই সব গোলমাল হয়ে গেল। 4 নাম্বার হয়ে গেল। একটু আগে বলছিলাম না, 4 নাম্বার নামের সংখ্যা যদি 4 আসে, যদি রাহু প্রচন্ড অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কিন্তু কোথাও না কোথাও জীবনের কোনো একটা ক্ষেত্রে কারাদণ্ড বা শ্রীঘরে প্রবেশ করতে হতে পারে। কেমন? তো সুতরাং 4 সংখ্যা থেকে এড়িয়ে যাওয়াটাই ভালো, কারণ রাহুর সংখ্যা তো, বলছি না যে একদম খারাপ নাম্বার, না একদম খারাপ নাম্বার নয়, কিন্তু সবাইকে শুট করবে না। 99.9% লোকের জন্য তো অবশ্যই খারাপ। কেমন? তো এইভাবে আমরা কি করতে পারি? এইরকম ভাবে আমরা নাম লিখে লিখে প্রত্যেক ব্যক্তির নাম কত নাম্বারে আসছে সেটা বিচার করতে পারি। 1 নাম্বারে আসলে খারাপ নাম, মোটামুটি ঠিক আছে। নামের ক্ষেত্রে কোন কোন নাম্বার পজিটিভ? নামের ক্ষেত্রে পজিটিভ নাম্বার হচ্ছে 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 9 নাম্বার। 3, 5, 6, 9 একটাও ঠিক আছে, নিতে পারেন। 1, 3, 5, 6, 9 এগুলো খুব পজিটিভ হয়। নেগেটিভ হয়ে যায় 2 এর ক্ষেত্রে, নেগেটিভ হয়ে যায় 4 এর ক্ষেত্রে, 7 এর ক্ষেত্রে, 8 এর ক্ষেত্রে, এরা খুব নেগেটিভ হয়ে যায়। 8 মানে স্ট্রাগল দেবে, প্রচুর পরিমাণে দুঃখ কষ্ট থেকে শুরু করে নানা রকম অবস্ট্রাগল দিয়ে, যারও ঠিক টাইমই আসবে। হ্যাঁ স্যার ধরুন কারোর নাম এসছে 6 বা 1 বা 3, কিন্তু সারনেম এসেছে 8 বা এরকম কিছু, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেই তো বললাম যুক্ত করতে হবে, যুক্ত করে যেটা আসবে সেইটা, সিঙ্গেল সিঙ্গেল হবে না। আমি এখানে বোঝাবার জন্য সিঙ্গেল করলাম, কিন্তু আমাকে সিঙ্গেল ধরলে হবে না, একসঙ্গেই করতে হবে। নাম আর সারনেম এখন তো আলাদা নয়, এখন তো একসঙ্গেই। মানে নাম আর সারনেমটা যোগ করলাম, হয়তো 14 হলো, সেই 14টাকে আবার 4 আর 1 দিয়ে যোগ করলাম, 5 হলো, মানে টোটাল ওইটা 5 হলো, এই হ্যাঁ তাই তো? একদম। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ভেরি গুড। এইভাবে আমরা নিউমোলজি বেসিকটা শিখলাম। এভাবে আমরা মূলাঙ্ক বিচার করতে পারবো, আমরা ভাগ্যাঙ্ক বিচার করতে পারবো, আমরা নাম প্রেডিক্ট করতে পারবো যে কার জন্য কত অক্ষরের নাম দিলে ভালো হবে। স্পেলিং চেঞ্জের যে ব্যাপারগুলো এখন বর্তমানে আসছে, খুব খুব উঠছে এটা, নামে স্পেলিং চেঞ্জের ব্যাপার, সেইগুলো আমরা ঠিক করতে পারবো।
পারবো তো? দেখা গেল এই নামের ক্ষেত্রে কি আছে এখানে, বলছি স্যার মোবাইল নাম্বার দিয়ে যেগুলো হয় সেইগুলো কেমন করে? ছেড়েছে। স্যার মোবাইল নাম্বার দিয়ে দেখছিলাম, কি দেখলেন? মানে মোবাইল নাম্বারটা কার জন্য ভালো কার জন্য ভালো না এইটা একটা দেখছিলাম। ব্যাপার হচ্ছে সরকার এখন সেরকম নাম্বার দেবে না তো। ও আচ্ছা আচ্ছা। আমার যে নাম্বারটা শুট করবে আমাকে যদি সে চেষ্টা নাম্বার করলে পাওয়া যাবে। সে তো সরকার দেবে না। না স্যার, নাম্বার একবার ফোন একবার নাম্বার বলে চেষ্টা দেন করলে স্যার, পাওয়া যায় নাম্বার। বলে দেন স্যার কিভাবে বের করতে হয়। নাম্বারের ক্ষেত্রে চেষ্টা করতে হবে যারা নাম্বারের শেষে, ফোন নাম্বারের শেষে যদি এক সংখ্যা থাকে তাহলে সেই সমস্ত ব্যক্তিদের কাছে খুব লিমিটেড কল আসে, মানে সীমিত লোকের কল আসে, হাতে গোনা কয়েকজনের। যদি দুই থাকে, দুই মানেই ধরে নিতে পারি আমরা ইমোশনাল কল বলুন, ঠিক আছে, তারপর মানে কোথাও না কোথাও সে গিয়ে ওই ভালো খবর আর খারাপ খবরের মধ্যেই থাকবে। আর এই চর্চা করা, পিএনপিসি যেগুলোকে বলা হয়, সেই ধরনের কথা, সেই ধরনের ফোনই বেশি আসবে দুই নাম্বারের ক্ষেত্রে। যদি এগুলো সবটা খুব একটা বেশি মেলে না, তবুও আর কি। তিন নাম্বার যাদের থাকে বেশি, তিন নাম্বার যাদের শেষে থাকে ফোন নাম্বারের, তো এদের কাছে সেই সমস্ত ব্যক্তিদের কলই আসে যারা একটু এডুকেটেড, প্রফেসর, মাস্টার, শিক্ষক, এই ধরনের যারা ফিল্ডের সঙ্গে যুক্ত, এদের কলই বেশি আসে তিন নাম্বারে। চার নাম্বারের ক্ষেত্রে বলা যায় যাদের লাস্টে চার থাকে, কোথাও না কোথাও গিয়ে তাদের ফাটকা কল আসে। এই ধরুন যাদের সঙ্গে ওই যে সমস্ত ক্রাইম গুলো হয়ে যায় না, সাইবার ক্রাইম গুলো, টাকা ফল্ট হয়ে যায়, এদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় 4 নাম্বার থাকে লাস্টে। 5-এর ক্ষেত্রে ব্যবসায়িক কল প্রচুর আসে, মানে সারাদিন ফোন আসতেই থাকে 5 যাদের থাকে লাস্টে 5, মোটামুটি আসতে থাকে কল, খুব একটা যে বেকার কল আসে এমনটাও নয়, কাজের কলই আসে। 5 সংখ্যাটা খুব ভালো যদি কারোর থাকে, যদি কেউ ব্যবসা বৃদ্ধি করতে চায় তাদের জন্য লাস্টে 5 খুব ভালো। 6 নাম্বার যদি থাকে তো 6 নাম্বারটা ভালো, খারাপ না, 6 নাম্বারও ভালো, কোথাও না কোথাও 5-এর মতোই রেজাল্ট নিয়ে আসে, কিন্তু অতটা 5-এর মতো পজিটিভ হয় না, কিন্তু ভালো। 7 নাম্বারের ক্ষেত্রে বলা যায় যে 7 নাম্বার অতটাও ভালো না, যাদের শেষে 7 থাকে তাদের ফোনই কম আসে, অল্প ফোন আসে। 8 নাম্বার যাদের শেষকালে থাকে এদের লাইফেও যেরকম স্ট্রাগল থাকে, আর এই 8 নাম্বার লোকেদের ফোনই কিন্তু লোক তোলে কম। এটা দেখেছি কিছু কিছু জায়গায়, যাদের লাস্টে 8 নাম্বার থাকে এদের ফোন লোক ধরে কম। যাদের লাস্টে 9 থাকে এদের মোটামুটি চলে যায়, খারাপ হয় না, এদের এরা রিপ্লাইটা ভালো পেয়ে যায় 9 নাম্বারের ক্ষেত্রে। তো ফোনের শেষে, হ্যাঁ আচ্ছা, 0 অনেকের থাকে ফোনের শেষে। 0 আসা মানেই মানে যাকে বলে অহেতুক কল ঢোকা, এইগুলো থাকে, কেমন। তো চেষ্টা করতে হবে যেন যদি আমি লিমিটেড কল চাই তাহলে শেষে আমি 1 নাম্বার নেব, যদি আমি আননেসেসারি প্রচুর বকতে চাই, ফালতু কলকে অ্যাটেন্ড করতে চাই, তাহলে আমি 0 নেব। আর যদি মনে হয় যে আমার বিজনেসকে বাড়াতে হবে, আমার প্রচুর কল আসার প্রয়োজন, তাহলে আমি আসতে 5 নেব, কেমন। বাকি যে আছে 7, 8, 2 এগুলোকে না রাখাই ভালো, মানে শেষে অন্তত, মাঝখানে তো থাকবেই কিছু না কিছু, শেষের দিকে না রাখাই ভালো। এটা ফোন নাম্বারের হিস্ট্রি, ঠিক আছে। এবার অনেকে ফোন নাম্বার যোগও করে, টোটাল 10 নাম্বারকে যোগ করে নিল, যোগ করে নিয়ে দেখা গেল কত 1 থেকে 9 মধ্যে কোন নাম্বারটা আসছে। এটাও করা যায়, তবে ওটা করার সময় থাকে না, একদম অ্যাকুরেট তো সব হয় না। তো ফোন নাম্বারের দিকে বেশি মাথা না ঘামানোই ভালো, কারণ ওটা গুলিয়েই যাবে, আর যে নাম্বারটা পছন্দ, আমি যেটা চাইছি অ্যাকুরেট সেই নাম্বারটাই আমি পাবো, এটাও কিন্তু হয় না। আর নাম্বারের ক্ষেত্রে আমাদেরকে মিলিয়ে নিতে হয়, ভাগ্যাঙ্ক মূলাঙ্কের সঙ্গে নাম্বার মিলিয়ে নিতে হয়, তবেই সেটা বেশি পজিটিভ হয়। দেখা গেল আমি বললাম এখানে 5 নাম্বারটা খুব ভালো নাম্বার, কিন্তু সবার জন্য 5 লাকি তো হবে না, তাই না। যেমন 4 নাম্বারটা খুব খারাপ নাম্বার বললাম, 13 নাম্বারটা খুব খারাপ নাম্বার বললাম,
কিন্তু সবার জন্য তো সেটা খারাপ নাম্বার নয়। রাহুর নাম্বার না 4 নাম্বার, তো 4, 13, 22 এই নাম্বারটা খুব খারাপ নাম্বার বলে মনে হবে আমাদের শুনে, এখন খুব নেগেটিভ নাম্বার, কিন্তু না, হতে পারে সেটা 99.99% লোকের ক্ষেত্রে খারাপ, কিন্তু কোথাও না কোথাও সেই 0.1% লোকের ক্ষেত্রে তো ভালো। কেমন? এই অবধি বুঝতে কোথায় অসুবিধা বলুন? কতজন বুঝতে পেরেছি, কতজন বুঝতে পারেনি দেখি একবার হাতগুলো দেখি, বলুন এবার। সবার ক্লিয়ার না এখনো বাকি আছে বুঝতে কিছু? বলছি স্যার, ওই যে ডেট অফ বার্থের ভাগ্যাঙ্ক আর মূলাঙ্ক এবং ওই যে নামের মানে যে ভাগ্যাঙ্ক মূলাঙ্ক যেটা বেরোচ্ছে ওইটা কি এক থাকলে ভালো, মানে দুটো সংখ্যা একই থাকলে ভালো? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। নামের ভাগ্যাঙ্ক মূলাঙ্ক হয় না। ও আচ্ছা আচ্ছা ডেট অফ বার্থের ভাগ্যাঙ্ক মূলাঙ্ক কি হয়? নামের কেবলমাত্র নাম্বারই হয়। আচ্ছা আচ্ছা, এটাই জানার ছিল। আচ্ছা, স্যার আমি ওই ভাগ্যাঙ্ক আর মূলাঙ্ক এই জিনিসটা বুঝতে পারিনি। ওটা ছাড়া আজকে যেটা হলো, এইগুলো বুঝতে পেরেছি। মূলাঙ্কটা কি? মূলাঙ্ক হচ্ছে আপনি যে ডেটে জন্মাচ্ছেন সেটাই আপনার মূলাঙ্ক, মিটে গেল ঝামেলা, আর কিছু দেখার দরকার নেই। যে ডেটে, যে তারিখে, ডেট ডেট মাস সাল এই তিনটেই হচ্ছে মূলাঙ্ক, তাই তো? শুধুমাত্র ডেট, আচ্ছা শুধুমাত্র আচ্ছা। ডেটটা হচ্ছে মূলাঙ্ক, আর ডেট, মাস, সাল সবকটাকে যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে ভাগ্যাঙ্ক। আচ্ছা স্যার বলছি কি, কেতু তো চন্দ্রের মিত্র, তাহলে কেতু আর চন্দ্র মিলে কেমুদ্রুম যোগ কিভাবে তৈরি হচ্ছে? চন্দ্র মানে কি? মিত্র হোক না, চন্দ্র মানে মন। হ্যাঁ। কেতু হলো অন্ধকার, ধোঁয়াশা। কেতু তো মাথা নেই। চন্দ্র হ্যাঁ। যার সঙ্গে বসে বা যে চন্দ্রের উপর দৃষ্টি দেয় সেই ব্যক্তির মন ঠিক সেরকম তৈরি হয়, তাই তো? হুম। কেতু তো নিজের দৃষ্টিও নেই, নিজের কোনো ক্ষমতাও নেই। কেতু মানে আচ্ছা। শূন্যতা। তাহলে কেমদ্রুম যোগ চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত মানে তো শূন্যতা চলে আসছে। আচ্ছা অন্ধকারে হাঁটা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তারপর স্মরজিৎ বাবু, আপনার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, কিন্তু স্যার আরো দরকার ছিল স্যার এটা। আপনি তো যুক্ত হয়ে গেছেন আমার সাথে, আরো, হ্যাঁ স্যার, আপনি তো আমার সাথে যুক্ত হয়ে গেছেন, আরো জানতে পারবেন। মানে স্যার অনেক কিছু যেমন স্যার বললেন যে স্যার এই যে 0.9% খারাপ, 1% ভালো, ওটা কিরকম ভালো হবে সেটা বললে যে ভালো হতো। এরকম ছোট ছোট অনেক কিছু জানা ছিল স্যার, আপনার সময়ও কম স্যার। যেটা সেটা হচ্ছে দেখা গেল, ওটা আমি এখন কি করে বুঝি আপনাকে, ওটা একটুখানি ক্যালকুলেশনের ব্যাপার আছে যে 1% ওইটাই স্যার, এত অল্প সময়ের মধ্যে স্যার বোঝা যাবে না স্যার, এত অল্প সময়। ওটা একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, ওটা আমি ঠিক আছে দেখছি কত কি করা যায়। হ্যাঁ, তারপর স্যার আমার প্রশ্ন ছিল, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলুন। স্যার বলছিলাম যে আপনি বললেন যে চার যে সংখ্যাটা সাউথ ওয়েস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
স্যার ওই যে সাউথ ওয়েস্ট যে কর্নারটা বুঝলাম আপনি যে আপনি আপনি কি হেডফোনে কথা বলছেন? না স্যার এমনিতে আর অবশ্য ফ্যানটার জন্য হয়তো এক মিনিট হ্যাঁ স্যার শোনা যাচ্ছে খুব জড়িয়ে আসছে কথাগুলো, খুব জড়াচ্ছে। হ্যাঁ স্যার এবারে শোনা যাচ্ছে স্যার বলছিলাম যে ওই যে যে 4 নাম্বারটা যেটা মানে আপনি প্রবলেম আমরা যে মানে এদের মানে প্রবলেম হয় ওই সাউথ ওয়েস্ট প্রবলেমটা আছে মানে সাউথ ওয়েস্টের সাইড কি মানে বুঝবো মানে সাউথ ওয়েস্টের কিভাবে ঠিক করতে হবে স্যার আমি একটা কথাও বুঝতে পারিনি, একটা কথাও আসছে না, সব কথা জড়িয়ে জড়িয়ে আসছে। আচ্ছা, অন্য কেউ বুঝতে পেরেছেন কি? হয়তো আমার নেটওয়ার্কের জন্য হতে পারে। অন্য কেউ বুঝতে পেরেছেন? আমাকে একটু বলবেন। না স্যার, শোনা যাচ্ছে না। স্যার স্যার বলছি মানে যে আপনি স্যার প্রথমে বললেন না যে 4 নম্বর যেটা আছে সেটা স্যার সাউথ ওয়েস্ট যদি প্রবলেম থাকে তাহলে আসে তাহলে ওই সাউথ ওয়েস্টের প্রবলেম মানে কিভাবে বুঝবো ওইটাই বলছিলাম স্যার মানে আর সেটাকে স্যার সলিউশন করবার জন্য কি করতে হবে আচ্ছা, এটা সাউথ ওয়েস্টে প্রবলেম মানে কি? সাউথ ওয়েস্টে কি হতে পারে? সাউথ ওয়েস্টে প্রবলেম মানে নয় সেখানে টয়লেট থাকবে, নয় সেপটিক ট্যাঙ্ক থাকবে, নয় কোনো কুয়ো জাতীয় জিনিস থাকবে, নয় সেখানে কিচেন থাকবে, নয় মেন ডোর থাকবে, না হলে অ্যান্টি কালার থাকবে, মানে অ্যান্টি এলিমেন্ট থাকবে। এই চারটে জিনিস থাকবে। মানে চারটে আচ্ছা জিনিস স্যার থাকবে বলতে চারটের মধ্যে যে কোনো একটা কি দুটো থাকবে। কেমন? তো আচ্ছা স্যার এটাকে ক্লিয়ার হুম এই 4 নাম্বারের যে অবস্ট্রাগল গুলো আসে জীবনে সেগুলো অনেকটা কমে যায়। এটাই তার কি হতো? আচ্ছা স্যার ওখান থেকে সরাতেই হয়, ওগুলো ওখানে রেখে কিছু করা যাবে না। আচ্ছা ঠিক ঠিক আছে স্যার ঠিক আছে এটাই স্যার জানার ছিল। আর কেউ কোনো প্রশ্ন আজকের ক্লাস হোক বা আমাদের তো আজকে যেহেতু শেষ, তো এতদিন আমরা অনেক কিছুই পড়েছি। বাকি সমস্ত বিষয়ে কারোর কোনো প্রশ্ন নেই তো? কেউ কোথাও আটকে স্যার নেই? বলছিলাম, আপনি একটা অ্যাপের কথা বলেছিলেন, ওইটা তৈরি হয়েছে? কোন অ্যাপ? মানে আমাদের জন্য একটা অ্যাপ তৈরি করছিলেন আর কি। আপনার জন্য অ্যাপ বানাচ্ছিলাম? হ্যাঁ, আগে বলেছিলেন আর কি যে আমাদের জন্য সুবিধার জন্য একটা অ্যাপ হয়তো তৈরি করে দেবেন। অ্যাপ তৈরি করে দেবো বলেছি? কিরকম অ্যাপ বলুন মানে তো? আমাদের মানে এই জ্যোতিষের অ্যাপ এটার না জন্য। মানে আমাদের শেষ হয়ে গেলে আমরা বেরিয়ে গেলে ওই মানে ইয়েতে গিয়ে পরে গুগলে গিয়ে পরে আমরা যে সমস্ত ভিডিও গুলো প্রকাশ করে সেগুলো দেখতে পাবো। না না, এইটা ওটা না, অ্যাপ মানে না। এইটাই আর কি। আমি কিছু বুঝতে মানে পারছি। কুণ্ডলি দেখা বা ওরকম ধরনের কিছু। সে তো অ্যাস্ট্রোসাইজ অ্যাপস বলেছি আমি। না ওটা না, মানে আপনি একটা বলেছিলেন যে করিয়ে দেবো ওরকম কিছু। আমি অ্যাপ বানানোর কথা বলেছিলাম, মনে পড়ছে না তো। যাক, ঠিক আছে, অসুবিধা নেই। আমি যদি কখনো বানাই আপনারা জানতে তো পারবেনই অবশ্যই। আচ্ছা স্যার। গ্রুপে তো আছেন প্রত্যেকেই, গ্রুপে আমিও আছি, সুতরাং অসুবিধা কিছু নেই। তো আমাদের এই যে একটা বিরাট পথ আমরা পেরিয়ে আসলাম, টানা 1.5 বছর মতন, 2 বছরের কাছাকাছি প্রায়। তো আমাদের অনুভব কেমন, কিরকম আমরা অনুভব করছি এখন এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে? স্যার ক্লাস না হলে আপনাকে খুব মিস দুর্দান্ত করবো। দুর্দান্ত দুর্দান্ত। আপনাকে স্যার অনেকটা মিস করবো। স্যার এটাই স্যার ক্লাস না হলে স্যার আপনাকে মিস করবো সেটা তো আমার দিক থেকেও, আমিও তো এবার শুক্রবার ফ্রি হয়ে যাব পুরোপুরি, না? আমি একটা জায়গায় বাধা ছিলাম স্যার আপনাদের। আমরা জানি স্যার যদি আপনি কোনো স্যার মানে ক্লাস না যাচ্ছি স্যার একদিন অন্তত যদি আপনি করাতেন আচ্ছা, ঠিক আছে, সপ্তাহে একদিন না হোক আমরা চেষ্টা করব। যদি মাসে একটা দিন আমরা অ্যারেঞ্জ স্যার করতে পারি। হ্যাঁ স্যার যদি মাসে একদিন করাতেন স্যার যদি সম্ভব হয় আমাদের একটা আলোচনা সভা হোক, একটা আড্ডা হোক, সে যাই হোক না কেন, জ্যোতিষের উপরই আমরা মাসে একটা দিন অ্যারেঞ্জ করার চেষ্টা করবো। কেমন? তো তাতে খুব ভালো হয় স্যার, খুব ভালো বলছি হবে। স্যার বলছি স্যার, আমরা তো এখনো সেভাবে প্র্যাকটিস করিনি বা কারোর মানে এইভাবে নিয়ে করিনি।
সুতরাং সেই সমস্যাগুলো আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি। তা আস্তে আস্তে যদি আমরা এইভাবে দেখি কারোর প্রেডিকশন করি, সেক্ষেত্রে তো অনেক সমস্যা আসতে পারে। সেইগুলো সমাধান করব কিভাবে? এই সমাধানের জন্যই আমি তো এতদিন ধরে বলছি আপনারা মাঠে এমন প্র্যাকটিস শুরু করে দিন। আজ থেকে তো আমি 6 মাস আগে থেকে বলছিলাম এটা। যাক, ঠিক আছে, এই জন্যই তো আমি একটা অপশন রাখলাম যে মাসে একটা দিন আমরা চেষ্টা করবো বসার। হ্যাঁ স্যার, খুব উপকার হয় আমাদের। ক্লাস চলাকালীন যদি আপনারা মাঠে নেমে পড়তেন, এইরকম প্র্যাকটিক্যাল করা শুরু করে দিতেন, আজকে এই প্রশ্নটা করতে হতো না যে কিভাবে আমরা এখান থেকে বেরোবো। যেরকম স্মরজিৎ বাবু অলরেডি প্র্যাকটিস আরম্ভ করে দিয়েছেন, উনি অনেকটা এগিয়ে গেছেন। দেবকুমার বাবু অনেকটা এগিয়েছেন, প্র্যাকটিস করেছেন। শিবরাম মুখোপাধ্যায় উনি অনেকটা এগিয়েছেন। স্বপ্নকরী দেবী উনি অনেকটা এগিয়ে গেছেন বিচারে। আমাদের অ্যাডভান্স গ্রুপে বোধহয় 30-এর কাছাকাছি না 30-এর উপরই সংখ্যা আছে সম্ভবত, কিন্তু প্র্যাকটিস করে এই যে আমরা ক্লাসের একদম আজকে অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে আছি, অন্তিম পর্যায়ে রয়েছি আমরা, হাতে গোনা 5-6 জনই আছেন যারা প্র্যাকটিস করে নিজেকে অ্যাডভান্স ক্লাস তো বলছি জ্যোতিষ ভারতী বলছি, সত্যি ভারতী পাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছেন এই 30 জনের মধ্যে। হাতে গোনা 5 থেকে 6 জন কি 7 জন হবে, বাকিরা কিন্তু সেই জায়গাটা অর্জন করতে পারেনি, কারণ জ্যোতিষটা পুরোপুরি অভ্যাসের উপর নির্ভর করে। আমি যেমন অভ্যাস করব আমার জ্ঞান তেমন হবে। শুধুমাত্র ক্লাসে আসলাম, সপ্তাহে একটা দিন থিওরি জ্ঞানটা নিলাম, তারপর চলে গেলাম, আর মাঝখানে কোনো সম্পর্ক নেই জ্যোতিষের সাথে, সুতরাং জ্যোতিষ জ্ঞান আসবে না, সম্ভব না। এটাও প্র্যাকটিসের উপর নির্ভর করে। বিচার কিন্তু সব বইয়ে লেখা থাকে না, আর আমি এখান থেকে সব জ্ঞান দিতে পারবো না আপনাদেরকে। আপনাদের নিজস্ব অনুভব থাকতে হবে, অভ্যাস করতে হবে, তবেই না আসবে। যেটা সমরজিৎ বাবু, দেবকুমার বাবু, শিবরা মুখোপাধ্যায়, স্বপ্নকলি গোস্বামী, বাকি চন্দন অধিকারীও একটু একটু কাজ করছে এখন, অংশুমান ছেলেটিও কাজ করছে, ও দেখলাম গ্রুপে পাঠিয়েছে লিখে লিখে। তো এই যারা চেষ্টা করেছে, যারা একটু একটু করে এগোচ্ছে, এরা কিন্তু চলে যাবে ঠিক জায়গায়, এরা ফিরেও যাবে। এরা যদি আর 2-3 মাস একটু ভালো করে এরকম ডেডিকেশন দিয়ে একটু প্র্যাকটিস করে, এদেরকে আর রোখার ক্ষমতা কারণ নেই, এদের কেউ রুখতে পারবে না। এরা যদি ঠিকঠাক মেনটেন করে প্রেসক্রিপশন করা শুরু করে, যে সমস্ত বড় বড় জ্যোতিষীগুলো আজকে টিভিতে বসছে, এরা তাদের মতন করে প্রেসক্রিপশন লিখবে, তাদের সঙ্গে টক্কর দেবে, এইটুকু কথা বলতে পারি, যদি ঠিকভাবে প্র্যাকটিসটা করে। আর মাঝখানে আটকালে তো আমরা মাসে একটা দিন বসবই, চেষ্টা তো করছি বসার। যে বৈদিক জ্যোতিষের বলুন বা যে নক্ষত্রের যে চরণ থেকে শুরু করে নক্ষত্রের যে ভাগ, আর যে মহাকাশ থেকে শুরু করে যে থিওরি জ্ঞান আমি আপনাদের দিয়েছি, সেই থিওরিটিক্যাল জ্ঞান পুরো পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে অবশ্যই বলবো না, পশ্চিমবঙ্গে অন্তত কোথাও পড়ানো হয় না। পশ্চিমবঙ্গে এমন কোনো ইনস্টিটিউশন নেই যেখানে জ্যোতিষশাস্ত্র এরকম ডিপলি পড়ানো হয়। এই যে সিলেবাসটা আমি বানিয়েছি, এটা সম্পূর্ণ উত্তর ভারতের সিলেবাস, এটা সেখান থেকেই নেওয়া, আর এটা বিখ্যাত ইউনিভার্সিটি থেকে নেওয়া, সেখানেই এরকম ডিটেলসে জ্ঞান দেওয়া হয়। যাই হোক, সকলে ভালো থাকবেন। মাঝে মধ্যে তো আমাদের দেখা হবেই, আড্ডা হবেই। আপনারা যেরকম আমাকে মিস করবেন, আমি আপনাদের প্রত্যেককে ঠিক একই রকম ভাবে মিস করব। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি ক্লাস। ঠিক আছে স্যার। ভালো থাকবেন। আপনিও ঠিক ভালো আছে স্যার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শরীরটা স্যার বলছিলাম ইয়েটা ওই রুদ্রাক্ষের যে প্রতিকারটা ওটা স্যার দিয়ে দিয়েন ওটা। রুদ্রাক্ষের প্রতিকার আমি গ্রুপে লিখে পাঠিয়ে দেবো। আচ্ছা স্যার। আর একটা বলেছিলেন স্যার, ওই যে স্যার ওই প্রতীক চিহ্নগুলো স্যার, কোনটা? ওই নক্ষত্র অনুযায়ী নক্ষত্র স্যার স্যার প্রতীকগুলো স্যার, ইয়েগুলো ওইটা আর কি, চিহ্নটা, ছবিগুলো। প্রতীকটা আর ওই রুদ্রাক্ষটা গ্রুপে দিয়ে দেবো। দেখুন স্যার, এটা মনে রাখবেন স্যার। হ্যাঁ, নিশ্চয়ই পাঠিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে অন্তিম সময়, বিদায় বেলা আমাদের, উপায় না থাকলে আমাদের যেতে হবে, ছাড়তে হচ্ছে শেষ মুহূর্তে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।
শুভরাত্রি।